জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ২য় ক্লাস। তো গতকালকে আমরা হচ্ছে ৪৬ এর এ পর্যন্ত পড়েছিলাম। তো ৪৬ ধারায় কি আছে? এখানে অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়ে নতুন করে যুক্ত হয়েছে ২০২৫ সালে। যেভাবে গ্রেপ্তার করতে হবে। আমরা ৪৬ এর ক তে পড়েছি যে যিনি গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারকারী কর্মকর্তা উনি হচ্ছে গ্রেপ্তার করার সময় উনি যে একজন পুলিশ কর্মকর্তা বা হচ্ছে গ্রেপ্তারকারী কর্মকর্তা, উনার উপযুক্ত পরিচয় বহন করতে হবে। এবং আরেকটা বিষয় আমরা পড়েছি এখান থেকে যেটা এমসিকিউ পরীক্ষায় আসার মতো যে আ আপনার হচ্ছে বাসস্থান ব্যতীত অন্য কোথাও থেকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ১২ ঘন্টার বেশি কি করা যাবে না। ১২ ঘন্টার বেশি আপনার হচ্ছে দেরি করা যাবে না ফ্যামিলিকে জানানোর ক্ষেত্রে বা আইনজীবীর সাথে পরামর্শের ক্ষেত্রে। ৪৬ এর তে বলা আছে যদি কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারকারী কর্মকর্তা উনি সেটা কি করবেন? অফিসিয়াল যে রেকর্ড আছে অর্থাৎ যে সাধারণ ডায়েরি আছে সেখানে লিপিবদ্ধ করবেন। এবং কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেটা হচ্ছে উল্লেখ করতে হবে সেই আপনার হচ্ছে সাধারণ ডায়েরিতে এবং কে অভিযোগ দিয়েছে তার নাম এবং হচ্ছে তার সুস্পষ্ট তথ্য দিতে হবে। এবং যেই পুলিশ কর্মকর্তার হেফাজতে আসামি রয়েছেন সেই পুলিশ কর্মকর্তার নামও কি করতে হবে? উল্লেখ করতে হবে। এখন আরেকটা বিষয় এটা হলো যে এরকম হয় আসামি হলো ধরেন নারায়ণগঞ্জের কিন্তু গ্রেপ্তার হয়েছে নরসিংদী থেকে। অর্থাৎ যে থানার এলাকায় গ্রেপ্তার হয়েছে, সেই থানার এলাকার ডায়েরিতে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। এখন যদি অন্য কোনো থানায় বা অন্য কোনো এলাকার অধিক্ষেত্রে গ্রেপ্তার হয়, তাহলে সেই ক্ষেত্রে মেমোরেন্ডামের কপি সংশ্লিষ্ট যে থানা আছে, সেই থানার অফিসার্স ইনচার্জকে দিতে হবে। অফিসার্স ইনচার্জকে দেওয়ার পর সেখানে তিনি কি করবেন? তার যে ডায়েরি আছে সাধারণ ডায়েরি, সেটাতে উনি সেই গ্রেপ্তারের বিষয়টা অন্তর্ভুক্ত করবেন। আসামি তো নিজ থানা থেকে গ্রেপ্তার হবে বিষয়টা এরকম না। অন্য থানা থেকেও তো বা অন্য এলাকা থেকেও তো গ্রেপ্তার হতে পারে। তাহলে যেখান থেকেই গ্রেপ্তার হোক না কেন সেইখানকার যে ওসি সাহেব আছেন, সেই ওসি সাহেবকে কি করতে হবে? বিষয়টা অবগত করতে হবে। মেমোরেন্ডাম পাঠাতে হবে। মেমোরেন্ডামের কপি পাঠাতে হবে। তারপরে হচ্ছে সেখানকার অফিসার্স ইনচার্জ কি করবেন? সেটা সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করবেন এবং আরেকটা বিষয় হলো সাধারণ ডায়েরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলে গ্রেপ্তার হওয়া ব্যক্তির আত্মীয়, বন্ধু, প্রতিবেশীকে গ্রেপ্তার সম্পর্কে তথ্য দিতে কি থাকবেন? বাধ্য থাকবেন। আর নারায়ণগঞ্জের আসামি গ্রেপ্তার হলো নরসিংদীর শিবপুর থানায় বা সদর থানায়। তাহলে সদর থানার অফিসার্স ইনচার্জ আ সেটা লিপিবদ্ধ করবেন। পাশাপাশি যিনি ওই ডায়েরির দায়িত্বে থাকবেন, যে কর্মকর্তার আপনার হচ্ছে দায়িত্বে থাকবে সাধারণ ডায়েরিটি তিনি কি করবেন? আপনার আ যে নিকট আত্মীয় আছে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির বা প্রতিবেশী আছে তাকে তথ্য দিতে বাধ্য থাকবেন। এবং যতগুলো আসামি গ্রেপ্তার হলো ৪৬ এর তে বলা আছে, প্রতিটি জেলায় যতগুলো আসামি গ্রেপ্তার হয়েছে বা মহানগর এলাকায় যারাই গ্রেপ্তার হয়েছে, প্রত্যেকটা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং যেসব অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার তথ্য কিন্তু কি করতে হবে? তথ্য সংরক্ষণ করতে হবে এবং তথ্যগুলো স্পষ্টভাবে কি করতে হবে? স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। এবং আলাদা করে বা আপনার হচ্ছে এসপি সাহেব কি করবেন? বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এরকম পদমর্যাদার বা এএসআই পদমর্যাদার এসপি সাহেব প্রতিটি জেলার যে পুলিশ সুপার আছেন তার এলাকায় বা মহানগর এলাকায় এমন একজন ব্যক্তি যিনি এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এসআই এরকম পদমর্যাদার নিচে নয়। এমন ব্যক্তিকে হচ্ছে সেই গ্রেপ্তারের যে তথ্য আছে বা সেগুলোর সংরক্ষণ করার জন্য কি করবেন? নির্দেশ দিবেন। ৪৬ এর তে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কর্মকর্তার দায়িত্ব হবে তার স্বাস্থ্য এবং নিরাপত্তার যথাযথ যত্ন নেওয়া। যার হেফাজতে আসামি থাকবেন গ্রেপ্তারকৃত ব্যক্তি থাকবেন, তার কি করতে হবে? স্বাস্থ্য এবং নিরাপত্তার যথাযথ যত্ন নিতে হবে। ৪৬ এর বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ মনে হলে, বা তার যাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকৃত যে আসামি আছে, তার দেহে কোনো আঘাতের যদি চিহ্ন থাকে, তাহলে তাকে দ্রুত পরীক্ষার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কি করতে হবে? হ্যাঁ, সরকারি হাসপাতালে প্রেরণ করতে হবে। এখন সরকারি হাসপাতালে তাকে প্রেরণ করার পর সরকারি হসপিটাল কর্তৃপক্ষ তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন এবং যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি অর্থাৎ আসামি যদি একজন নারী হন, তাহলে সেক্ষেত্রে উনি যদি আহত হন বা হচ্ছে নারী শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে উনার কি করতে হবে? মহিলা নার্স বা মহিলা কর্মীর উপস্থিতিতে নারী চিকিৎসক দ্বারা কি করতে হবে? তার ট্রিটমেন্ট করতে হবে। এবং পরীক্ষা চিকিৎসার প্রতিবেদন সহ একটি সনদ চিকিৎসক কি করবেন? হ্যাঁ, গ্রেপ্তারকারী যে কর্মকর্তা আছে, সেই গ্রেপ্তারকারী কর্মকর্তার নিকট প্রদান করবেন। এখন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যদি অসুস্থ হয়,
সে অসুস্থ ব্যক্তিকে যদি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়, হ্যাঁ? তবে ম্যাজিস্ট্রেট কি করবেন? প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিবেন। এবং যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি গুরুতর অসুস্থ হন এবং তাকে হসপিটালে ভর্তি করানোর প্রয়োজন হয়, তাহলে শারীরিকভাবে ম্যাজিস্ট্রেটের সামনে যদি হাজির করা সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও সংযোগের মাধ্যমে তাকে কি করা যেতে পারে? হাজির করা যেতে পারে। এগুলো নতুন করে যুক্ত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি সামারি করে বলি, ৪৬ ধারায় আছে অ্যারেস্ট হাউ মেড যেভাবে গ্রেপ্তার করতে হবে। ৪৬ এর ক তে বলা আছে গ্রেপ্তার করার সময় যিনি গ্রেপ্তার করবেন, কর্মকর্তা যিনি আছেন, উনার কি করতে হবে? পরিচয় প্রকাশ করতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে ফ্যামিলির আ আপনার হচ্ছে মেম্বার ব্যতীত অর্থাৎ উনার যে বাসস্থান আছে সেই বাসস্থান ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যদি গ্রেপ্তার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? ১২ ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদেরকে বা হচ্ছে তার নিকটাত্মীয় বা আইনজীবীদেরকে কি করতে হবে? তার পছন্দের যে আইনজীবী আছে সে পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। এবং ৪৬ এর ভিতরে বলা আছে গ্রেপ্তারকারী কর্মকর্তা কি করবেন? মেমোরেন্ডাম লিপিবদ্ধ করবেন এবং সেটা সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করবেন। এবং গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ করতে হবে এবং সেটা ফ্যামিলিকে দিতে বাধ্য থাকবেন, যিনি তথ্য সংগ্রহ করেছেন। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ব্যবস্থা নিবেন যিনি গ্রেপ্তার করেছেন। কৃত ব্যক্তি যার হেফাজতে থাকবেন এবং ইতে বলা আছে তিনি যদি অসুস্থ হন বা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় তাহলে উপযুক্ত চিকিৎসার কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। ৪৭ যাকে গ্রেপ্তার করতে হবে, সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করেছে এটা আগেই ছিল। আমার এটা কিন্তু সংশোধন হয়নি। যাকে গ্রেপ্তার করতে হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করেছে সেই স্থানে তল্লাশি। তাহলে আসামি অনেক সময় হচ্ছে যখন পুলিশ ধরতে যায় বা হচ্ছে আপনার গ্রেপ্তারকারী কর্মকর্তা ধরতে যায়, তখন কিন্তু আসামি কি করে? কোন স্থানে লুকিয়ে যায় এরকম হচ্ছে হলরুমের ভিতরে ঢুকে যায় বা কোনো একটা আবদ্ধ স্থানে ঢুকে যায়। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ঐখানকার যে তল্লাশি আ বা যার জায়গাটা আছে তিনি সেখানে কি করবেন? যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা দিবেন। তাহলে যে স্থানে তল্লাশি করার যুক্তিসঙ্গত, সেই স্থানে তল্লাশি করার জন্য ওই স্থানের যেই মালিক আছেন তিনি কি করবেন? যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা দিবেন। আর যদি সুযোগ সুবিধা না দেন তাহলে সেই ক্ষেত্রে যিনি গ্রেপ্তারকারী কর্মকর্তা আছেন তিনি দরজা জানালা ভেঙে সেখানে কি করতে পারবেন? আপনার প্রবেশ করতে পারবেন। ৪৯ ধারায় বলা আছে মুক্তি লাভের জন্য দরজা জানালা ভাঙার ক্ষমতা। এখন তদন্তকারী গ্রেপ্তারকারী কর্মকর্তা, এখানে গ্রেপ্তারকারী কর্মকর্তা হবে পুলিশ অফিসার হবে। তিনি যদি সে স্থানে প্রবেশ করেন, এখন প্রবেশ করার পর যদি এখানে আপনার আটক হয়ে যান, গ্রেপ্তারকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করার জন্য কোনো একটা আবদ্ধ স্থানে প্রবেশ করেছেন। এখন প্রবেশ করার পর সে স্থানে যদি তিনি আটক হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে মুক্তি লাভের জন্য উনি কি করতে পারবেন? দরজা জানালা ভাঙতে পারবেন। দরজা জানালা ভেঙে সেখান থেকে কি হতে পারবেন? সেখান থেকে বের হতে পারবেন। ৫৪ ধারা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিনা পরোয়ানায় গ্রেপ্তার ৫৪ থেকে ৫৭ পর্যন্ত আছে। এখানে ৫৪ র নতুন করে যুক্ত হয়েছে। ইতিপূর্বে আপনারা এমসিকিউ পরীক্ষার জন্য পড়েছেন। পুলিশ কয়টি গ্রাউন্ডে বা হচ্ছে কয়টি ক্ষেত্রে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে ৫৪ ধারা অনুযায়ী। আমরা পড়েছি পুলিশ ৫৪ ধারা অনুযায়ী ৯ টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু এখন ২০২৫ সালের ১০ই আগস্ট সেটা সংশোধন হয়েছে। সংশোধন হয়ে এখন ৫৪ ধারায় বলা আছে, পুলিশ ১১ টি ক্ষেত্রে কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আপনারা দয়া করে লাল কালি দিয়ে দাগ দিবেন। ১ম পয়েন্টে বলা আছে আপনার হচ্ছে কি প্রথমত কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ যদি কেউ করে। তাহলে দেখেন কগনিজেবল অফেন্স এর নিচে দাগ দেন। যে যদি কোনো ব্যক্তি যিনি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে কগনিজেবল অফেন্স করেন, আমলযোগ্য অপরাধ করেন যেমন চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি, ছিনতাই তারপরে হচ্ছে অন্য যেগুলো কগনিজেবল অফেন্স খুন বা গুরুতর আঘাত এ ধরনের অপরাধ যদি কেউ করেন তাহলে সেই ক্ষেত্রে পুলিশ কি করতে পারবে? ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। অযোগ্য অপরাধ যদি কেউ করেন পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। দ্বিতীয়ত বলা আছে যে ব্যক্তি যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে, যে এরকম ব্যক্তি যে ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ ৭ বছরের কম, দুঃখিত ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধে হ্যাঁ, অ অভিযুক্ত হতে পারেন। এরকম ব্যক্তিকে পুলিশ কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তৃতীয়ত বলা আছে যে ব্যক্তি এরকম যে ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য, দ্বিতীয়ত হলো ৭ বছরের কম আর তৃতীয়ত হলো কি ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ করেছেন। তাহলে যে ব্যক্তি যার বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে যে তিনি এমন কোনো অপরাধ করেছেন, হুম? যেটা কি
৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য। তাহলে ওই ব্যক্তিকে পুলিশ কি করতে পারবে? ওই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তারপরে চতুর্থত বলা আছে আপনি একজন পেশায় ব্যাংকার। এখন বাজে রাত ১২:৪০। আপনার হাতে কি আছে? হাতুড়ে আছে, করাত আছে, বাটাল আছে। যেগুলো হচ্ছে একজন মিস্ত্রির কাছে থাকার কথা ছিল। অর্থাৎ যেকোনো ব্যক্তি যার কাছে আইনসঙ্গত কারণ ছাড়া বাড়িঘর ভাঙার যন্ত্র পাওয়া গেছে। তাহলে ৪ নাম্বারের দাগ দিবেন হচ্ছে হাউস ব্রেকিং। আবার রিপিট করে দেই। ১ নাম্বারে দাগ দিবেন হচ্ছে কগনিজেবল অফেন্স আমলযোগ্য অপরাধ যদি কেউ করে। ২ নাম্বারে দাগ দিবেন হচ্ছে ৭ বছরের বেশি ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ যদি কেউ করে। ৩ নাম্বারে হলো ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ যদি করে এরকম যদি যুক্তিসঙ্গত কারণ থাকে। চতুর্থত হলো ঘর ভাঙার সরঞ্জাম যদি কারো কাছে পাওয়া যায়। পঞ্চম হলো যেকোনো ব্যক্তি সরকারের আদেশে অপরাধী হিসেবে ঘোষিত। ষষ্ঠ হলো যার দখলে এমন বস্তু পাওয়া যায় যে সেটা কি? চুরি করা সম্পত্তি অর্থাৎ চোরাই মাল। তাহলে যদি কোনো ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া যায় পুলিশ তাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। সপ্তমে বলা আছে যেকোনো ব্যক্তি যিনি পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে কি করেন? পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেন। তাহলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে যদি বাধা দেয় পুলিশ তাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। অষ্টমত বলা আছে যে এমন ব্যক্তি যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত কারণ আছে যিনি সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছেন। নবমে বলা আছে যে এমন ব্যক্তি যার বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য আছে যিনি এক্সট্রাডিশন করেছেন অর্থাৎ বাংলাদেশের বাইরে এমন সংগঠিত অপরাধ সংগঠন করেছেন। বাংলাদেশের বাইরে অপরাধ সংগঠন করেছেন। ১০ নম্বরে বলা আছে যেকোনো ব্যক্তি যিনি হচ্ছে আপনার ফৌজদারি কার্যের ভিতরে ৫৬৫ ৫৬৫ এ বলা আছে যদি কোনো ব্যক্তি দণ্ডিত হয়, দণ্ডিত হওয়ার পর আপনার হচ্ছে মুক্তিপ্রাপ্ত হয়। মুক্তিপ্রাপ্ত হওয়ার পরবর্তী একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করতে হয়? পরবর্তী একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার হচ্ছে আ তার বাসস্থানের ঠিকানা জানাতে হয়। আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যায়। জি স্যার, হ্যাঁ, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে আদালত বলতে পারেন যে আপনি আপনার বাসস্থান সম্পর্কে কোর্টকে অবগত করবেন। এখন সে যদি অবগত না করে তাহলে পুলিশ তাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। একাদশে বলা আছে যে ব্যক্তি যার গ্রেপ্তারের জন্য অন্য কোনো পুলিশ কর্মকর্তার কাছে কি পাওয়া গেছে? কাছ থেকে অনুরোধপত্র পাওয়া গেছে। এই ১১ ধরনের ব্যক্তিকে পুলিশ কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আবারও রিপিট করে দিচ্ছি আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে ৫৪ ধারায় পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন? অপশনে দেওয়া হলো ক তে দেওয়া হলো ৯ টি, খ তে দেওয়া হলো ১০ টি, গ তে দেওয়া হলো ১১ টি, ঘ তে দেওয়া হলো ১২ টি। উত্তর কি হবে? ১১ টি ক্ষেত্রে। আগে ছিল ৯ টি, এখন নতুন করে আরো যুক্ত হয়েছে। যুক্ত হয়ে এখন হয়েছে ১১ টি। তাহলে প্রথমত হলো কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধের নিচে দাগ দিবেন। দ্বিতীয়ত হলো ৭ বছরের কমে দাগ দিবেন। তৃতীয়ত হলো ৭ বছরের বেশি। চতুর্থত হলো হাউস ব্রেকিং বা ঘর ভাঙা সরঞ্জাম। পঞ্চম হলো আপনার অপরাধী হিসেবে ঘোষিত অপরাধী। ষষ্ঠ হলো আপনার যার কাছে চোরাই মাল পাওয়া গেছে। সপ্তম হলো যিনি পুলিশ কর্মকর্তার কাজে বাধা দিয়েছেন। অষ্টম হলো যিনি সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছেন। নবম হলো যিনি বাংলাদেশের বাইরে অপরাধ করেছেন। আর দশম হলো যিনি ৫৬৫ উপাধারার অধীন নিয়ম ভঙ্গ করেছেন। আর একাদশ হলো যার কাছে আপনার যাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কর্মকর্তার কাছে রিকুইজিশন আছে। অনুরোধপত্র পাওয়া গেছে। এরকম ১১ ধরনের ব্যক্তিকে এই ৫৪ ধারায় পুলিশ কি করতে পারেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ৫৪ এর ক তে বলা আছে গ্রেপ্তারের কারণ জানানো। তাহলে যেকোনো পুলিশ কর্মকর্তা যদি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করেন, তবে গ্রেপ্তারের সময় সেই ব্যক্তিকে কি করবেন? গ্রেপ্তারের কারণ জানাবেন যে কি কারণে তাকে কি করা হচ্ছে? কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে? ৫৫ ধারায় বলা আছে ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেপ্তার। ৫৫ ক কিন্তু নতুন করে যুক্ত হয়েছে। কারণ জানাতে হবে যে আপনাকে এই কারণে গ্রেপ্তার করা হলো। পুলিশ কর্মকর্তা সেটা কিন্তু কি করবেন? নিশ্চিত করবেন। ৫৫ ধারায় ৩ টা গ্রাউন্ডে পুলিশ আবার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ১ নম্বরে বলা আছে থানার এলাকার মধ্যে প্রবেশ করে যদি কেউ আত্মগোপন করার চেষ্টা করে এবং নিজের সম্পর্কে সে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারে। আর তৃতীয়ত বলা আছে যে অভ্যাসগতভাবে যদি কেউ গৃহভঙ্গকারী বা চোর হয়
এরকম ব্যক্তিকে পুলিশ কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তাহলে এই যে ৫৫ ধারা এখানে সর্বমোট কয়টি ক্ষেত্র আছে? ১২ টি ক্ষেত্র আছে। তাহলে ১২ টি কেটে দিয়ে এখানে কি দিবেন? ১২ টি কেটে দিয়ে এখানে দিবেন হচ্ছে ১৪ টি। কয়টি দিবেন? ১২ টি কেটে দিয়ে এখানে দিবেন হচ্ছে ১৪ টি। তাহলে ১১ ধারায় কয়টি ক্ষেত্রে? আ আ ৫৪ ধারায় কয়টি ক্ষেত্রে? ৫৪ ধারায় হলো আপনার ১১ টি ক্ষেত্রে। আর ৫৫ ধারায় কয়টি ক্ষেত্রে? ৫৫ ধারায় হলো আপনার ৩ টি ক্ষেত্রে। তাহলে সর্বমোট কয়টি হলো? সর্বমোট হলো আপনার ১৪ টি। কয়টি হয়েছে সর্বমোট? ১৪ টি ক্ষেত্রে পুলিশ কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আমরা যারা বেসরকারি লোক আমরা কি করতে পারি? আমরা বেসরকারি লোক গ্রেপ্তার করতে পারি। তাহলে যদি কোনো ব্যক্তি জামিন অযোগ্য বা আমলযোগ্য অপরাধ করে, তাহলে জামিন অযোগ্য চোর, ডাকাত, ছিনতাইকারী তাদেরকে আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে গ্রেপ্তার করতে পারবো। হ্যান্ড রেইজ করতেছেন বারবার। কে হ্যান্ড রেইজ করতেছেন? আবার হ্যান্ড রেইজ করেন। আবার করেন। এমডি আলামিন। বলেন, এমডি আলামিন। সর্বমোট এখানে ১১ আর ৩ ১৪ হবে, তাই না? জি, এখানে ১২ 14 লেখা আছে আর কি। কাইটা দিয়ে 14 দিয়ে দিন। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। আমরা কি করি? যদি আ ডাকাতি করতে কেউ আসে তাদেরকে আমরা আটক করি, গ্রেপ্তার করি। ছিনতাইকারীকে আমরা পাবলিক কি করি? আটক করি বা গ্রেপ্তার করি। তাহলে জামিন অযোগ্য বা আমলযোগ্য অপরাধ যদি কেউ করে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তাকে কি করতে পারে? হ্যাঁ, আপনার হচ্ছে পুলিশ গ্রেপ্তার না, পাবলিক কি করতে পারে? পাবলিক গ্রেপ্তার করে পুলিশের নিকট সুপর্দ করতে পারে। এমসিকিউ পরীক্ষায় আসবে। খুব বেশি ইম্পোর্টেন্ট এই ৫৯ ধারা। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ৫৯ ধারায় আছে। কোন ধরনের অপরাধীকে ধরতে পারবে? আমলযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধীকে ধরতে পারবে। ১০০ ধারাও খুব ইম্পোর্টেন্ট। গ্রেপ্তারকৃত অর্থাৎ বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করা হলো, তাকে কতক্ষণের বেশি আটক রাখা যাবে না? বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ২৪ ঘন্টার বেশি কি করা যাবে না? ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ২৪ ঘন্টার বেশি কি করা যাবে না? ২৪ ঘন্টার বেশি হেফাজতে আটক রাখা যাবে না। ৳৬৮ ধারায় কি আছে? সমন। ৬৮ একে বলা আছে সমনকে জারি করবে সমন আদালত। সমনকে ইস্যু করবে। সমন ইস্যু করবে হচ্ছে আদালত। এবং প্রত্যেকটা সমন প্রতিলিপি সহ আদালতের প্রিজাইডিং অফিসার অর্থাৎ জজ সাহেব কর্তৃক কি হবে? জজ সাহেব কর্তৃক লিখিত হবে এবং স্বাক্ষরিত হবে অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশ মতে অপর কোনো অফিসারের দ্বারা কি হবে? আপনার স্বাক্ষর এবং সিলযুক্ত হবে। ৬৮ বলা আছে সমনকে জারি করবে। সমন জারি করতে পুলিশ অফিসার, আ আদালতের অফিসার বা অপর কোনো সরকারি কর্মকর্তা কি করতে পারেন? সমন জারি করতে পারেন। ৬৯ বলা আছে যার বরাবর সমন প্রদান করা হবে, হ্যাঁ? সম্ভব হলে তাকে কি করতে হবে? ২ টি প্রতিলিপির ১ টি প্রদান করতে হবে। সমনের কয় কপি নিয়ে যাবেন? ২ কপি নিয়ে যাবেন। তাহলে ২ কপি থেকে ১ টা কপি কি করতে হবে? ১ টা কপি আপনার হচ্ছে আসামিকে কি করতে হবে? আসামিকে দিয়ে দিতে হবে। এবং অন্য কপিতে কি করতে হবে? অন্য কপিতে স্বাক্ষরপূর্বক প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে আসতে হবে। ৬৯ এর ৪ নতুন করে যুক্ত হয়েছে সমন প্রেরণের পদ্ধতি। সমন প্রেরণের পদ্ধতি এখন বলা আছে এসএমএস এর মাধ্যমে কি করা যাবে? ফৌজদারি মামলায় সমন জারি করা যাবে। ভয়েস কলের মাধ্যমে কি করা যাবে? ভয়েস কলের মাধ্যমে সমন জারি করা যাবে। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস আপনার হচ্ছে বা ইমো, হোয়াটসঅ্যাপ, ইলেকট্রনিক মেইল এগুলোর মাধ্যমেও কি করা যাবে? সমন জারি করা যাবে। ৭০ ধারায় বলা আছে যার বরাবর সমন প্রদান করতে হবে তাকে যদি পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে পরিবারের শাবলক সদস্য বরাবর কি করতে হবে? যার বরাবর সমন প্রদান করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে পরিবারের, হ্যাঁ, সাবালক সদস্য সেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। সাবালক সদস্য বরাবর কি করা যাবে? সাবালক সদস্য বরাবর সমন দেয়া যাবে। ৭০ ধারা। এটা আগে ছিল কি? যার বরাবর সমন প্রদান করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে পরিবারের আপনার হচ্ছে কি? আম সাবালক পুরুষ সদস্য বরাবর কি করতে হবে? সাবালক পুরুষ সদস্য বরাবর সমন দিতে হবে।
আর এখন নতুন করে কি যুক্ত হয়েছে? এখন পুরুষ কেটে দিয়ে এখন সাবালক যেকোনো সদস্য, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, যেকোনো সদস্য বরাবর কি করা যাবে? সমন দেয়া যেতে পারে। ৭৫ ধারায় বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট। গ্রেপ্তারি পরোয়ানা কে জারি করবে? গ্রেপ্তারি পরোয়ানা আদালত জারি করবে। প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানা কি হবে? প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে। প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানাতে প্রিজাইডিং অফিসার কর্তৃক কি থাকবে? প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষর থাকবে এবং প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানাতে কি থাকবে? আদালতের সিলমোহর থাকবে। ৭৫ এর ২ এ বলা আছে গ্রেপ্তারি পরোয়ানার স্থায়িত্বকাল। তাহলে গ্রেপ্তারি পরোয়ানার স্থায়িত্বকাল কতদিন? আসামি যতদিন পর্যন্ত গ্রেপ্তার না হয় বা আদালতে আত্মসমর্পণ না করে, হুম? বা আদালত কর্তৃক পরোয়ানা প্রত্যাহার করা না হয়, ততদিন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা কি থাকবে? গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। ৮১ তে বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার, অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি ৬১ র উল্টাপিঠ হলো মুদ্রার উল্টাপিঠ হলো ৮১ ধারা। হুম। ৬১ ধারায় আমরা কি পড়েছি? বিনা পরোয়ানায় যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে সেই ক্ষেত্রে পুলিশ হেফাজতে কতক্ষণের বেশি আটক রাখা যাবে না। অর্থাৎ কতক্ষণের মধ্যে কোর্টে চালান দিতে হবে। উত্তর কি হবে? উত্তর হবে ২৪ ঘন্টার মধ্যে কি করতে হবে? ২৪ ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে। আর ৮১ ধারায় বলা আছে পরোয়ানামূলে যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে পরোয়ানামূলে যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে কখন কোর্টে চালান দিতে হবে? অনাবশ্যক অনাবশ্যক বিলম্ব ছাড়াই অনাবশ্যক বিলম্ব ছাড়াই আদালতে কি করতে হবে? আদালতে প্রেরণ করতে হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার হয় তাহলে তাকে কত ঘন্টার মধ্যে কোর্টে প্রেরণ করতে হবে? উত্তর হলো ২৪ ঘন্টা। আর ওয়ারেন্ট মূলে বা পরোয়ানা মূলে যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে তাকে কত ঘন্টার মধ্যে বা কতক্ষণের মধ্যে কোর্টে চালান দিতে হবে? উত্তর কি হবে? অনাবশ্যক বিলম্ব ছাড়াই। অনাবশ্যক বিলম্ব ছাড়াই। এখন একজন আসামির বিরুদ্ধে আদালতে উপস্থিত হওয়ার জন্য প্রথমে কি করা হলো? হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনার একটা মিনিট একটু যুক্ত থাকবেন। ওকে। তাহলে একজন আসামিকে কোর্টে উপস্থিত হওয়ার জন্য প্রথমে আদালত থেকে কি করা হলো? সমন দেয়া হলো। সমন ইস্যু করা হলো। সমন দেওয়ার পরে যদি হাজির না হয় তাহলে আপনার কি হবে পরবর্তীতে? পরবর্তীতে আদালত হচ্ছে ৭৫ ধারায় ওয়ারেন্ট ইস্যু করবে। এখন ওয়ারেন্ট দেওয়া হলো। ওয়ারেন্ট দেওয়ার পরে হচ্ছে আসামি হাজির হলো না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আসামি হাজির হওয়ার জন্য আদালত ৮৭ ধারায় কি করবেন? হুলিয়া জারি করবেন। তাহলে কোনো পলাতক আসামিকে নির্দেশিত তারিখে এবং নির্ধারিত স্থানে হাজির হওয়ার জন্য ৩০ দিনের কম নয়, এমন সময় দিয়ে কি করবেন? বিচারক হচ্ছে হুলিয়া জারি করবেন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে হুলিয়া জারি সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? উত্তর হবে ৮৭ ধারায় আছে। হুলিয়াতে আসামিকে পলাতক আসামিকে উপস্থিত হওয়ার জন্য কতদিন সময় দেওয়া হবে? সর্বনিম্ন ৩০ দিন সময় দেওয়া হবে এবং হুলিয়ার যে ঘোষণাপত্র আছে সেটা কি করতে হবে? সেটা হলো গ্রাম বা শহরের যে প্রকাশ্য স্থান আছে সেখানে পড়ে শোনাতে হবে এবং পাশাপাশি সেটা হচ্ছে হুলিয়ার একটি নকল সেখানে টাঙিয়ে দিতে হবে। আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায় বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার আছে? ৫৯ ধারায়। তাহলে যে আসামিকে উপস্থিত হওয়ার জন্য আদালত কর্তৃক হুলিয়া জারি হয়েছে, সে আসামিকে আমরা যারা বেসরকারি লোক আছি, আমরা কি করতে পারবো? আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো। গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করতে পারবো। ৮৮ ধারায় আছে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। ৮৮ এর ১ এ বলা আছে যে ৮৭ ধারায় একজন আসামির আমরা যদি পিছন থেকে টানি, ধরেন ৬৮ ধারায় একজন আসামিকে হাজির হওয়ার জন্য সমন দেয়া হলো। আসামি হাজির হলো না। তারপরে ৭৫ ধারায় আসামির বিরুদ্ধে কি হলো? ওয়ারেন্ট হলো। তারপরে আসামি হাজির হলো না। তারপরে ৮৭ ধারায় কি হলো? হুলিয়া জারি হলো।
তারপরও আসামি হাজির হলো না। তাহলে সেই ক্ষেত্রে ৮৮ ধারায় কি হবে? পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক হবে। তাহলে ৮৭ ধারায় হুলিয়া জারির পর হুলিয়া জারিকারী আদালত যেকোনো সময় উক্ত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি কি করতে পারেন? স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারেন। এখন যেই ৮৮ এর ক যেই ব্যক্তির সম্পত্তি ক্রোক হওয়ার কথা ছিল, যেই ব্যক্তি আসামি, ধরেন রহিম হলো আসামি। এখন রহিমের সম্পত্তি ক্রোক হবে। রহিমের সম্পত্তি ক্রোক না হয়ে অন্য কারো অর্থাৎ করিমের সম্পত্তি ক্রোক হয়ে গেছে। তাহলে অন্য কোনো ব্যক্তির যদি সম্পত্তি ক্রোক হয়ে থাকে তাহলে তিনি কি করবেন? ৬ মাসের মধ্যে আদালতে আপত্তি উত্থাপন করবেন। এবং ১ বছরের মধ্যে উনি কি করতে পারবেন? অন্য ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক হয়ে থাকে, আসামির সম্পত্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক হয়ে থাকে, তাহলে তিনি ১ বছরের মধ্যে কি করতে পারবেন? মামলা দায়ের করতে পারবেন। ৮৯ ধারা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যার সম্পত্তি ক্রোক হয়েছে, যেই আসামির সম্পত্তি ক্রোক হয়েছে, তিনি যদি ক্রোক হওয়ার দিন থেকে ২ বছরের মধ্যে আদালতে উপস্থিত হয়ে প্রমাণ করতে পারেন যে তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য কি ছিলেন না? গ্রেপ্তার এড়ানোর জন্য পালিয়েছিলেন না। উনি গ্রেপ্তার বিষয়ে কি করতেন না? গ্রেপ্তার বিষয়ে কিছুই জানতেন না। তাহলে আদালত প্রকৃত সম্পত্তি যেটা ক্রোক হয়েছিল সেটা কি থেকে কি করতে পারেন? ক্রোক থেকে মুক্তির আদেশ দিতে পারেন। এবং সম্পত্তি যদি আ বিক্রি করা হয়ে থাকে তাহলে হচ্ছে আ সেই যে বিক্রি হয়েছে, ক্রোক পরিচালনা করতে ক্রোক থেকে নিলাম হয়েছে, সেটা পরিচালনা করতে যে খরচ হয়েছে সেটা বাদ দিয়ে বাকি টাকাটা আসামিকে কি করা হবে? আসামিকে ফেরত দেওয়া হবে। ৯৩ ক তে বলা আছে বাংলাদেশের বাইরে সমন জারি। তাহলে বাংলাদেশের বাইরে সমন জারি করার জন্য সমনের ২ প্রস্থ নকল কিভাবে পাঠাতে হবে? ডাকযোগে পাঠাতে হবে। ৯৩ খ তে বলা আছে বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট কার্যকর। বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট কার্যকর করার জন্য ওয়ারেন্ট ওই আদালতের বিদেশী যে আদালত আছে সেই আদালতের স্থানীয় এখতিয়ারাধীন এলাকার আপনার হচ্ছে ডাকযোগে পাঠাতে হবে। ৯৩ গ তে বলা আছে বাইরে থেকে যদি কোনো সমন বা ওয়ারেন্ট আসে, হ্যাঁ? সেটা কি হবে? সেটা বাংলাদেশের যে আদালতে আপনার হচ্ছে সমন বা ওয়ারেন্ট আসবে, সেই আদালত কি করবেন? সেই সমন বা ওয়ারেন্ট কার্যকর করার কি করবেন? কার্যকর করার ব্যবস্থা নিবেন। আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম, গতকালকে বলেছিলাম যে এই ফৌজদারি কার্যবিধিতে এমন কিছু সেকশন আছে, যদিও ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল, কিন্তু এই ফৌজদারি কার্যবিধিতে এমন কিছু সেকশন আছে, যে সেকশনগুলোতে কি করা যায়? যে সেকশনগুলোতে মামলা মোকদ্দমা দায়ের করা যায়। তার মধ্যে কি? তার মধ্যে হলো ৯৬ ধারা, ১০০ ধারা, তারপরে হলো আপনার ১০৭ ধারা, ১১৭ ধারা, ১৪৫ ধারা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তাহলে ৯৬ ধারার মামলাটা কখন করা হয়? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে কতিপয় লোক আপনার কি করল? আপনার পথ রোধ করল। এখন কতিপয় লোক আপনার পথ রোধ করল এবং হচ্ছে আপনাকে একটা আবদ্ধ রুমে নিয়ে গেল। ধরেন হচ্ছে ১০ তলা অ্যাপার্টমেন্ট, সেই ১০ তলার অ্যাপার্টমেন্টের ৫ নাম্বার ফ্লোরের লিফটের হ্যাঁ, ৫ নাম্বার ফ্লোরে নিয়ে গেল। নিয়ে ৫ এর এ নাম্বার যে ফ্ল্যাট আছে, সেই ৫ এর এ নাম্বার ফ্ল্যাটে আপনাকে আবদ্ধ করে খালি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নিয়ে নিবে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? এই ৯৬ ধারায় সার্চ ওয়ারেন্টের জন্য মামলা দায়ের করতে পারবেন। তাহলে তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্টের মামলা কত ধারায় করা হয়? ৯৬ ধারায় করা হয়। তাহলে দলিল বা বস্তু আদালতে হাজির করার জন্য আপনি ৯৬ ধারায় সেই স্টাম্প উদ্ধারের জন্য ৯৬ ধারায় কি করতে পারবেন? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সেটা উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্টের মামলা দায়ের করতে পারবেন। কোন আদালতে হয় এই মামলা? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। তাহলে আমরা যদি ৫৪ ধারায় চলে যাই, ৫৪ ধারায় কি বলা আছে? দলিলাদি বা অন্যান্য দ্রব্যাদি পেশ করতে সমন। তাহলে আদালত, পুলিশ অফিসার দলিল বা বস্তু, সমন, লিখিত আদেশ জারির মাধ্যমে কি করতে বলতে পারেন? দাখিল করতে বলবেন। এবং ৯৫ ধারায় বলা আছে চিঠি বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে একটা নির্দিষ্ট ব্যক্তির নিকট নির্দিষ্ট বস্তু অর্পণে আদালত বলতে পারেন। এখন আ যদি ৯৪ এবং ৯৫ অমান্য করে তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সেই বস্তু উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। এবং সার্চ ওয়ারেন্ট ইস্যু করার সময় ৯৭ ধারায় বলা আছে, আদালত এটা নির্দিষ্ট করে দিতে পারেন। যেহেতু আপনাকে কি করা হয়েছে? আপনাকে আটক করে অ্যা অ্যা ৫-১০ তলা যে অ্যাপার্টমেন্ট আছে সেটার ৫ এর এ নাম্বার ফ্ল্যাটে আপনার স্বাক্ষর নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আদালত হচ্ছে এটা লিমিট করে দিতে পারেন যে নির্দিষ্ট একটা স্থানেই কি হবে? তল্লাশি হবে। অর্থাৎ ওই যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টের ৫ এর এ নাম্বার যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটাতেই কি হবে? সার্চ হবে। তাহলে আদালত কোনো নির্দিষ্ট স্থান বা উহার অংশবিশেষ
সার্চের জন্য কি করতে পারেন? হুম, উল্লেখ করে দিতে পারেন তল্লাশি করার জন্য। ৯৮ ধারায় বলা আছে, চোরাই মাল, জাল দলিল ইত্যাদি যদি কারো কাছে আছে এরকম সন্দেহ হয়, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে তল্লাশি করতে পারেন। ৯৮ ধারায় কে তল্লাশি করতে পারেন? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তল্লাশি করতে পারেন বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? তল্লাশি করতে পারেন। ৯৯ ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখানে কিছু ইনফরমেশন আছে যেটা খুবই ইম্পোর্টেন্ট। উপর থেকে আমরা যেগুলোই পড়েছি সবগুলো থেকে আমাদের ইম্পোর্টেন্ট হলো ৯৩ এর ক, খ, গ, ৯৪, ৯৫, ৯৬, ৯৭ এইখান থেকে আমরা যা পড়েছি, এইখান থেকে ৯৬ আর ৯৮ বেশি ইম্পোর্টেন্ট। বাকি সেকশনগুলো আপনারা পড়ে যেতে পারেন কিন্তু ৯৬, ৯৮ ইম্পোর্টেন্ট। ৯৯ ক তে বলা আছে প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা। তাহলে কোনো প্রকাশনা যদি কোনো খবরের কাগজ, পুস্তক এগুলো যদি আপনার বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান আছে, বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে বা স্পিকার আছে, হ্যাঁ? তাদের জন্য যদি মানহানিকর হয় এবং প্রকাশনা যদি মারাত্মক শিষ্টাচারহীন হয়, অশ্লীল হয় এবং সেগুলো যদি কোনো ব্যক্তিকে আমলযোগ্য অপরাধে উত্তেজিত করে তাহলে সেক্ষেত্রে সরকার ৯৯ ক ধারায় সেগুলো কি করতে পারেন? বাজেয়াপ্ত করতে পারেন। সেই প্রকাশনা বাজেয়াপ্ত করতে পারেন। ৯৯ খ তে বলা আছে বাজেয়াপ্তির ঘোষণার ২ মাসের মধ্যে কি করতে হবে? বাজেয়াপ্তির ঘোষণার ২ মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের নিকট কি করতে হবে? হাইকোর্ট বিভাগের নিকট ঘোষণা বাতিলের দরখাস্ত করতে হবে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। প্রকাশনা বাজেয়াপ্ত কে করতে পারেন? সরকার করতে পারেন। কোথায় বলা আছে? ৯৯ ক তে বলা আছে। এখন প্রকাশনা যদি বাজেয়াপ্ত হয়, সে বাজেয়াপ্ত ঘোষণার কয় মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে ঘোষণা বাতিলের আবেদন করতে হবে? তাহলে প্রকাশনা যদি বাজেয়াপ্ত হয়ে যায়, বাজেয়াপ্ত ঘোষণার ২ মাসের মধ্যে লাল কালি দিয়ে দাগাবেন। যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো আপনারাও লাল কালি দিয়ে সুন্দর করে আপনাদের যে শিট আছে বা বই আছে সেখানে দাগাবেন। ৯৯ গ তে বলা আছে ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে এরকম আবেদনপত্রের কি হবে? এরকম আবেদনপত্রের শুনানি অনুষ্ঠিত হবে। ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে কি হবে? এরকম আবেদনপত্রের শুনানি হবে। ১০০ ধারায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনার হচ্ছে বিজ্ঞ ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কি করা যায়? মামলা দায়ের করা যায়। কিসের মামলা করা যায়? সাধারণত কাস্টমস হলো বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেই কি করা হয়? এই ১০০ ধারার মামলা দায়ের করা হয়। এরকম অনেক সময় হয় স্বামী এবং স্ত্রী ২ জনের মধ্যে সেপারেশন হয়ে যায়। বর্তমানে যেটা একেবারে মহামারী আকার ধারণ করেছে। সেপারেশনের যে বিষয়টা খুবই মহামারী আকার ধারণ করেছে। এখন স্বামী-স্ত্রী কি হয়েছে? এরকমও হয়েছে আজকে একটা ফোন এসেছে মিরপুর থেকে। বলল যে ২০০৯ সালে মানে উনি এখন অনার্স মাস্টার্স কমপ্লিট। ২০০৯ সালে উনার বাবা এবং মায়ের মধ্যে সেপারেশন হয়ে গেছে। উনি যখন কলেজে বা আ আপনার হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছেন তখন। তার মানে বাচ্চা-কাচ্চা বড় হয়ে যাওয়ার পরেও সেপারেশন হয়ে যাচ্ছে। যাই হোক, এখন স্বামী-স্ত্রীর মধ্যে কি হয়ে গেছে? সেপারেশন হয়ে গেছে। বাচ্চা একটা আছে বয়স হলো ধরেন ২ বৎসর বা ৩ বৎসর। তাহলে বাচ্চা যতদিন বড় না হয় ততদিন কার কাছে থাকবে? ততদিন হলো আইনগতভাবে মায়ের কাছে থাকবে। এখন বাচ্চা মায়ের কাছেই আছে। বাবারও তো বাচ্চাকে দেখতে মনে চায়। তাহলে সেই ক্ষেত্রে বাবা কি করলেন? বাবা হলো আপনার আ সেই বাচ্চাকে নিয়ে গেলেন। এখন আর বাবা সেই বাচ্চা মাকে ফেরত দিচ্ছে না। তাহলে মা কি করতে পারবেন? এই ১০০ ধারায় বাচ্চা উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন। তাহলে বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। তাহলে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে আদালত সমন জারি করতে পারেন। কে সমন জারি করতে পারেন? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ১ম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ১ম শ্রেণীর আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য আদালত সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। এই সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আছে। ১০৩ ধারায় বলা আছে এই যে সার্চ ওয়ারেন্ট হবে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য এটা কার উপস্থিতিতে চালাতে হবে এই সার্চ ওয়ারেন্ট? সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্য চালাতে হবে। তাহলে তল্লাশি অফিসার যে স্থানে তল্লাশি করবেন সে এলাকার কমপক্ষে ২ বা ততোধিক এটা আমাদের সময় এমসিকিউ পরীক্ষায় এসেছিল। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। যে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্য চালাতে হবে। কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারায় বলা আছে। কমপক্ষে কয়জন এলাকাবাসীর সামনে উপস্থিত হয়ে আপনার হচ্ছে সেই তল্লাশি কার্য চালাতে হবে? কমপক্ষে ২ জন এলাকাবাসীর উপস্থিতিতে তল্লাশি কার্য চালাতে হবে। কিছু পরিস্থিতিতে
অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই এই ফৌজদারি কার্যবিধি কি করেছে? অপরাধ দমন করার জন্য কিছু প্রতিরোধমূলক ক্ষমতা দেওয়া হয়েছে। কাকে ক্ষমতা দেওয়া হয়েছে? ফৌজদারি কার্যবিধিতে অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই অপরাধ দমনের জন্য কিছু প্রতিকারমূলক ক্ষমতা দেওয়া হয়েছে। কাকে ক্ষমতা দেওয়া হয়েছে? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কি করা হয়েছে? ক্ষমতা দেওয়া হয়েছে। ১০৬, ১০৭ ধারায় হলো শান্তি রক্ষার জন্য মুস্তেকার ক্ষমতা দেওয়া হয়েছে। ১০৮, ১০৯, ১১০ সদাচরণের জন্য মুস্তেকা। ১২৭ থেকে ১৩২ বেআইনি সমাবেশে এর কথা বলা হয়েছে। ১৩২ এর ক থেকে ১৪৩ গণ উপদ্রব অবসানের কথা বলা হয়েছে। ১৪৪ ধারায় আ উপদ্রব এবং বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক আদেশের কথা বলা আছে। ১৪৫ থেকে ১৪৮ ধারায় ভূমি নিয়ে যদি কোনো বিরোধ হয় সেখানে আপনার হচ্ছে একটা স্থিতাবস্থার আদেশের কথা বলা আছে। পুলিশের প্রতিরোধমূলক কার্য আছে হচ্ছে ১৪৯ থেকে ১৫৩। তাহলে আমরা এইখানে যে বিষয়গুলো হয়েছে আ এই ৭ টা পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে যে বিষয়গুলো বলা আছে সেটা হলো কি? অপরাধ সংঘটিত হওয়ার আগেই সেগুলো কি করা? হ্যাঁ, সে অপরাধ আপনার হচ্ছে প্রিভেন্ট করা। অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই। ১০৭ দ্বারা অনেকগুলো মামলা করেছি। আপনারা যারা কোর্টে যান, রেগুলার প্র্যাকটিস করেন, আপনার সিনিয়রও হয়তোবা করেছেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয়, এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি ১ বছরের বেশি নয় এমন সময়ের জন্য মোস্তাকা সম্পাদনের কি করতে পারেন? আদেশ দিতে পারেন। ১ বছরের বেশি নয়। এমন সময়ের জন্য কি করতে পারেন? এমন সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ছাড়া হচ্ছে মোস্তাকা সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে ১০৭ ধারার মামলা কোন আদালতে করা হয়? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা হচ্ছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। আপনারা জানেন, আপনারা যারা কোর্টে যান প্রত্যেকটা ডিসি অফিসের নিচে, ডিসি অফিসে কি থাকে? ১০৭ ধারা, ১৪৫ ধারা এগুলো আলাদা কোর্ট থাকে এবং প্রচুর পরিমাণ মামলা হয় ১০৭ ধারায়। ১০৮ এ বলা আছে রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে হ্যাঁ, ব্যক্তির সদাচরণের মুস্তফি। তাহলে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির ১২৩ এর ক, ১২৪ এর ক, ১৫৩ এর ক, হ্যাঁ? এই অপরাধগুলো করার উদ্যোগী হয়, তাহলে সেই ক্ষেত্রে বিগত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ বছরের বেশি নয়, এমন সময়ের জন্য কি করতে পারেন? আপনার জামিনদার সহ বা জামিনদার ছাড়া মোস্তাকা সম্পাদনের আদেশ দিতে পারেন। এই ১০৭ ধারায়ও ১ বছর, ১০৮ ধারায়ও কত বছর? ১০৮ ধারায়ও আপনার হচ্ছে ১ বছর। এই বিষয়গুলো আপনারা আ অবশ্যই লাল কালি দিয়ে দাগিয়ে পড়বেন। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কিন্তু আসতে পারে। ১০৯ বলা আছে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিকে ১ বছরের বেশি নয়, এমন সময়ের জন্য আদালত কি করতে পারেন? মোস্তফা সম্পাদনের আদেশ দিতে পারেন। ১১০ এ বলা আছে অভ্যাসগত অপরাধী যারা আছে, অভ্যাসগত অপরাধীদের হ্যাঁ, ৩ বছরের বেশি নয় এমন সময়ের জন্য হচ্ছে আদালত কি করতে পারেন? মোস্তফা সম্পাদনের আদেশ দিতে পারেন। বেআইনি সমাবেশ এখনো হয়নি। বেআইনি সমাবেশ প্রতিরোধে আ আপনার হচ্ছে আ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পারবেন, পুলিশ কর্মকর্তা পারবেন। তাহলে এরকম যদি হয় একটা সমাবেশ যদি বেআইনি সমাবেশ হয়ে যায়, তাহলে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তার আদেশে সেই সমাবেশ কি হবে? হ্যাঁ, সেই সমাবেশ ছত্রভঙ্গ হবে। আর এই ছত্রভঙ্গ করার জন্য কে নির্দেশ দিতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। ১২৮ এ বলা আছে সমাবেশের জন্য কি? বেসামরিক শক্তি প্রয়োগ। তাহলে যদি ছত্রভঙ্গ করার দৃঢ়তা না দেখায় যে আ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এখন নির্দেশ দেওয়ার পরেও যদি ছত্রভঙ্গ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করা যাবে? সামরিক শক্তি প্রয়োগ করা যাবে। সামরিক শক্তি প্রয়োগ করে সেই বেসামরিক দুঃখিত ১২৮ ধারায় বেসামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। এখন বেসামরিক শক্তি পুরুষ ব্যক্তির শক্তি প্রয়োগ করেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, তাহলে ১২৯ ধারায় কি করা যাবে? ১২৯ ধারায় সামরিক শক্তি প্রয়োগ করা যাবে। তাহলে বেআইনি সমাবেশ অন্য কোনোভাবে যদি ছত্রভঙ্গ না হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কি করতে পারেন? তা ভঙ্গ করতে পারেন। ১৪৪ ধারা। ১৪৪ ধারাটা এরকম বিষয় যে এরকম হয় যে ধরেন আপনাদের যে সরকারি কলেজ মাঠ আছে, সেই সরকারি কলেজের মাঠে আগামী শুক্রবার ধরেন হচ্ছে একই সময়ে আপনার আ
আ বাংলাদেশের যে ২ টা বিরোধী দল আছে ধরেন এক্স এবং ওয়াই, উনারা কি করলেন? একই সময়ে একই স্থানে আপনার হচ্ছে সমাবেশ ডাকলেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখলেন যে এখানে কি হতে পারে? যে একই সময়ে যেহেতু ২ টা গ্রুপ সমাবেশ ডেকেছে, এখানে আপনার হচ্ছে দাঙ্গা হাঙ্গামা হতে পারে। রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো এরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রতিবন্ধকতা তৈরি হবে, যেখানে আপনার হচ্ছে জীবন সত্তা বা হচ্ছে জননিরাপত্তা বিঘ্নিত হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, এরকম পরিস্থিতিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? ১৪৪ ধারার যে আদেশ, ১৪৪ ধারার সেই আদেশ জারি করতে পারেন। এখন এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসে যে এই ১৪৪ ধারার আদেশ কতদিনের বেশি কার্যকর থাকবে না? উত্তর কি হবে? ১৪৪ ধারার আদেশ ২ মাসের বেশি কার্যকর থাকবে না। খুবই ইম্পোর্টেন্ট। ১৪৪ ধারার আদেশ কত মাসের বেশি কার্যকর থাকবে না? ১৪৪ ধারার আদেশ ২ মাসের বেশি কার্যকর থাকবে না। এখন সরকার যদি মনে করে যে আরো বেশি কার্যকর থাকা প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে সরকার চাইলে এটার মেয়াদ কি করতে পারেন? মেয়াদ আরো বাড়াইতে পারেন। এখন একটা ব্যতিক্রমও আছে। এই ১৪৪ ধারার আদেশ কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়? মহানগর এলাকা বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১৪৪ ধারায় ম্যাজিস্ট্রেট যেই বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যেই আদেশ দেন, সে আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার হলো দায়রা জজের নিকট কি করা যাবে? দায়রা জজের নিকট সেই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। ১৪৪ ধারার যে আদেশ, সে আদেশ যদি কেউ ভঙ্গ করে তাহলে শাস্তি আছে কোথায়? শাস্তি আছে হচ্ছে দণ্ডবিধির ১৮৮ ধারায়। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে যে কোশ্চেন হয় যে ১৪৪ ধারার আদেশ কে দেন? জেলা ম্যাজিস্ট্রেট দেন। ১৪৪ ধারার আদেশ কত মাসের বেশি বলবৎ থাকবে না? ২ মাসের বেশি বলবৎ থাকবে না। ১৪৪ ধারার আদেশ কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়? মহানগর বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার হলো দায়রা জজের নিকট কি করা যাবে? দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যাবে। ১৪৫ এ বলা আছে এটাকে আমরা বলি ক্রিমিনাল ইনজাংশন। অনেক সময় এরকম হয় জমি নিয়ে আপনার হচ্ছে দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা থাকে। জমি নিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। জমি নিয়ে আপনার হচ্ছে আপনার বিরোধ হওয়ার শঙ্কা থাকে। তাহলে জমি, জলাশয় জলাশয় বা সীমানা প্রাচীর বা ঘরবাড়ি নিয়ে যদি কোনো বিরোধ হয়, সেই বিরোধের কারণে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধির এই ১৪৫ ধারায় আপনি মামলা দায়ের করতে পারবেন। এবং মামলা দায়ের করার পর আদালত হচ্ছে অস্থায়ীভাবে কি করবেন? পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত প্রতিবেদন আসার পূর্ব পর্যন্ত একটি স্থিতাবস্থার আদেশ দিবেন। এখন প্রতিবেদনে আপনার আদালত দেখবেন যে পূর্ববর্তী ২ মাস কে দখলে ছিল। তাহলে পূর্ববর্তী ২ মাস যে দখলে ছিল, আদালত কি করবেন? আদালত হচ্ছে সেই যে ২ মাস দখলে ছিল পূর্ববর্তী ২ মাস তার পক্ষে আদেশ প্রদান করবেন, রায় প্রদান করবেন। এবং এই ১৪৫ ধারায় বিবেচ্য বিষয় হলো কে সম্পত্তির দখলে আছে, কে সম্পত্তির দখলে থাকবে। এখানে মালিকানা বা স্বত্ব কোনো বিবেচ্য বিষয় নয়। ১৪৫ ধারার আলাদা কোর্ট আছে। আপনারা যারা কোর্টে যান নিশ্চয়ই দেখেন। সেই কোর্টের নাম হলো বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত। অর্থাৎ এডিএম কোর্ট বলি আমরা এক কথায়। কি কোর্ট বলি? এডিএম কোর্ট বা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত। এখন যদি জায়গা সম্পত্তি নিয়ে ঘরবাড়ি নিয়ে বিরোধ হয়, আ হুমকি-দামকি কেউ দিয়ে আপনি ১৪৫ ধারায় মামলা করলে সেখানে একটা স্থিতাবস্থা পাবেন। পরবর্তীতে আদালত হচ্ছে সেটা প্রতিবেদনের জন্য বলবেন। প্রতিবেদনে আপনার হচ্ছে যদি এরকম হয় যে ২ মাসের ভিতর একজন ব্যক্তি দখলে ছিল বা আপনারা দখলে ছিলেন বা অপর পক্ষ দখলে ছিল, তাহলে পূর্ববর্তী ২ মাস যারা দখলে ছিল সেই পক্ষে আদালত কি করবেন? রায় প্রদান করবেন। এখন ১৪৫ ধারায় মামলা করে আপনি হেরে গেছেন। তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি? ১৪৫ ধারায় মামলা করে যদি আপনি হেরে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি দায়রা জজের নিকট কি করতে পারবেন? এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। ১৪৪ ধারার যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধেও আপনি দায়রা জজের রিভিশন করতে পারবেন। ১৪৫ ধারার যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধেও আপনি দায়রা জজের নিকট কি করতে পারবেন? দায়রা জজের নিকট রিভিশন করতে পারবেন। ১৪৫ ধারাকে কি বলা হয়? ১৪৫ ধারাকে বলা হয় ক্রিমিনাল ইনজাংশন। দেওয়ানি আদালতে যদি মামলা চলেও ১৪৫ ধারায় মামলা দায়েরে কি নাই? ১৪৫ ধারার মামলা দায়েরে কোনো বাধা নাই। ১৪৬ ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে সম্পত্তি নিয়ে বিরোধ আছে এবং বিরোধটি এতটাই গুরুতর যে এই নিয়ে প্রাণনাশের সম্ভাবনা আছে, দাঙ্গা হাঙ্গামা হওয়ার খুবই গুরুতর আশঙ্কা আছে, তাহলে সেই ক্ষেত্রে
আ মে আপনার হচ্ছে আদালত কি করতে পারেন? আদালত সেই সম্পত্তি ক্রোক করতে পারেন। ক্রোক করে সেই সম্পত্তির একজন রিসিভার নিয়োগ করে দিতে পারেন। ১৪৮ ধারায় বলা আছে লোকাল ইনকোয়ারি আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আ যেই সম্পত্তি নিয়ে ঝামেলা, যেই সম্পত্তি নিয়ে আপনি মামলা করেছেন, সেই সম্পত্তি সম্পর্কে আপনার হচ্ছে ইনকোয়ারি করার জন্য, তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য কি করতে পারেন? নির্দেশ দিতে পারেন। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে লোকাল ইনকোয়ারি ইংলিশ সহ পড়বেন। কি আসবে? লোকাল ইনকোয়ারি বা সরেজমিন ইনকোয়ারি কোথায় আছে ফৌজদারি কার্যবিধির? ফৌজদারি কার্যবিধির ১৪৮ ধারায় আছে। ১৪৯ থেকে ১৫৩ পর্যন্ত পুলিশের প্রতিরোধমূলক কার্যের কথা বলা আছে। অপরাধ সংগঠন হওয়ার পূর্বেই পুলিশ কি করতে পারেন? কিছু প্রতিরোধমূলক কার্য করতে পারেন। ১৪৯ ধারায় বলা আছে এবং এখানে একটা সেকশন আছে ১৫১। এই ১৫১ ধারায় পুলিশ কি করেন? হ্যাঁ, পুলিশ হচ্ছে প্রতিদিনই আপনার বিভিন্ন আসামি বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে কোর্টে চালান দেন। কেন চালান দেন সেটা আমরা পড়ব। ১৪৯ ধারায় বলা আছে পুলিশ কি করবেন? আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। তাহলে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে, তাহলে আমলযোগ্য অপরাধ আ যদি পুলিশের সামনে সংঘটিত হয়, পুলিশ সেটা কি করবেন? পুলিশ সেটা প্রতিরোধ করবেন। এবং আমলযোগ্য অপরাধের যদি সংবাদ পান, তাহলে সেটা উনি কি করবেন? উনার যে ঊর্ধ্বতন অফিসার আছে, পুলিশের যে ঊর্ধ্বতন অফিসার আছে, সেই ঊর্ধ্বতন অফিসারকে কি করবেন? সেই ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে দিবেন। ১৫১ ধারায় বলা আছে আমলযোগ্য অপরাধের যদি ষড়যন্ত্র হয়, পুলিশ দরকার পড়লে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই বিনা পরোয়ানায় কি করতে পারেন? ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কোর্টে চালান দিতে পারেন। এই ১৫১ ধারায় প্রচুর আসামি কি করা হয়? কোর্টে চালান দেওয়া হয়। তারপরে ১৫২ ধারায় বলা আছে যে পুলিশ বাংলাদেশ সরকারের সম্পত্তির ক্ষতিসাধন কি করবেন? সম্পত্তির ক্ষতিসাধন প্রতিরোধ করবেন। ১৫৩ ধারায় বলা আছে থানার ভারপ্রাপ্ত অফিসার ওনার যেই লোকাল এরিয়া আছে, সেইখানে যদি কেউ ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা বা নিক্তি পরীক্ষা করার আ এগুলোতে যদি ওজনে কম দেন, তাহলে সেটা উনি পরীক্ষা করতে পারেন। এবং যদি পরীক্ষা করার পর খাঁটি না হয়, সেগুলো উনি আটক করতে পারেন। এই হলো পুলিশের প্রতিরোধমূলক কার্য ২০২১ সালে বা ২০ সালে ২১ সালে খুব সম্ভবত যে লিখিত পরীক্ষা হয়েছে সেই লিখিত পরীক্ষায় আসছিল ৫ নম্বরের কোয়েশ্চেন। আলোচনা করুন পুলিশের প্রতিরোধমূলক কার্য কেউই পারেনি। এই ১৪৯ থেকে ১৫৩ পর্যন্ত এসেছিল। এই কয়েকটা সেকশন। আপনাদের আগামীকালকে যদিও শিডিউলে কোনো ক্লাস বা পরীক্ষা নেই। আগামীকালকে আমি হচ্ছে আপনাদের শিডিউল রাখতেছি। একটু সবাই আ নোটেড রাখেন। আমিও লিখে রাখি। আগামীকালকে আপনাদের ফৌজদারি কার্যবিধি ১ থেকে ১০০ কত পর্যন্ত? ১৫৩ পর্যন্ত। ১ থেকে ১৫৩ পর্যন্ত ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আগামীকালকে। আপনাদের আগামীকালকে কোনো ক্লাস নেই। আগামীকালকে ১ থেকে ১৫৩ পর্যন্ত ৫০ নম্বরের